2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15 আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে ভর দুপুরে সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসাবাড়ি, আর ব্যাকরণ থেকে থাকবে বিসর্গ সন্ধি আর শব্দের গঠন। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 15 আর সময় তোমাদের হচ্ছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি গল্প কবিতা থেকে একটি করে উত্তর করা আবশ্যক। প্রশ্নের মান দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে অশ্বত্থ গাছের নিচে মাঠে, গোয়াল ঘরে না নৌকার খোলে? উত্তর হবে নৌকার খোলে। প্রশ্ন, শঙ্করের বাবার নাম দশানন সেনাপতি, অভিমন্যু সেনাপতি, কর্ম সেনাপতি, দুর্যোধন সেনাপতি? উত্তর হবে অভিমন্যু সেনাপতি। প্রশ্ন, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে বুনো পাহাড়, মরুভূমি, প্রভাত সূর্য, পাইন গাছ? উত্তর হবে পাইন গাছ। প্রশ্ন, কুমোরে পোকার একটি বাসার মধ্যে কুঠুরি থাকে 3 থেকে 4টি, 4 থেকে 5টি, 6 থেকে 7টি, 7 থেকে 8টি? উত্তর হবে 4 থেকে 5টি। প্রশ্ন, আমাকে ফিরে যেতেই হবে আবার বাড়িতে, সবুজ ঘাসে ভিজে ঘাসে সবুজ বারান্দায়? উত্তর হবে ভিজে ঘাসে। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? তো লিখবে ছাতা যেমন রোদ বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে, ঠিক তেমনই অশ্বত্থ গাছ তার স্নিগ্ধ ছায়ায় ক্লান্ত পথিককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে। প্রশ্ন, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? তো লিখবে আকন্দবাড়ি, ভেটুরিয়া, সাইবাড়ি, গোলপুকুর ইত্যাদি গ্রাম থেকে ছেলেমেয়েরা আকন্দবাড়ি স্কুলে পড়তে আসে। প্রশ্ন, পাইন কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? পাইন বরফের রূপালী পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে। পরের প্রশ্ন, কোনো অদৃশ্য স্থানে কুমোরে পোকা বাসা বাঁধছে, তা কিভাবে বোঝায়? কুমড়ে পোকা বাসা বাঁধার সময় তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করে। এই গুনগুন শব্দ শুনেই বোঝায় কুমড়ে পোকা কাছে পিঠে কোথাও বাসা বাঁধছে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? উত্তর লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে গ্রাম বাংলার একটি নির্জন দুপুরবেলার ছবি তুলে ধরেছেন। সূর্যের প্রখর তেজে মানুষ ও প্রকৃতি ক্লান্ত হয়ে পড়েছে। পথের ধারে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছটি ছাতার মতোই ছায়া দিচ্ছে ক্লান্ত প্রতীককে। পথ ঘাট মাঠ জনহীন, অশ্বত্থ গাছের ছায়ায় শুয়ে থাকা রাখাল ছেলে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। দুপুরের অলসক্ষণে শ্রান্ত দেহে দেখছে মেঘেদের আনাগোনা, বাতাসে সে উড়িয়ে নিয়ে যাচ্ছে মিহি ধুলো। নদীর পাড়ে ঘেঁষে বাঁধা আছে খড় বোঝাই বড় নৌকা, কোথাও চাঞ্চলতার লেশমাত্র নেই। গ্রীষ্মের তীব্র দহনে সর্বত্রই বিরাজ করছে ক্লান্তি। কবির মনে হয়েছে শুধু মানুষ নয়, সমস্ত পৃথিবীই যেন এই শ্রান্ত দুপুরে আঁচল পেতে ঘুমোচ্ছে এইখানে। শোনো, পাইন গাছ কি স্বপ্ন দেখো? দিলকে পাইন গাছ দাঁড়িয়ে আছে ন্যাড়া পাহাড়ের বুকে এবং বরফের স্তূপে। সেই মরুভূমির উত্তপ্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখতে পায় বৃষ্টিহীন ছায়াহীন উত্তপ্ত বালুকায় দাঁড়িয়ে থাকা পাম গাছের যন্ত্রণা। পাম গাছ পায় প্রভাতের প্রথম আলো, কিন্তু সেই আলোর উত্তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্ত মরুভূমিতেই যেন অগ্নি বর্ষণ শুরু হয়। সমস্ত পাহাড় আগুনে ঝলসে ওঠে, পাম গাছ সেই আগুনে দগ্ধ হয়। কবি হায়নের মনে হয়েছে পাম গাছের বুক বেদনায় ভরে উঠেছে, তাই মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছটি ঝিমিয়ে পড়েছে।
মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? দেখবে 20 শতকের 5 দশকের কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন। রোদ 7টি রঙে রঙিন ও উজ্জ্বল, সেই আলো অন্ধকারকে দূর করে এবং আমাদের মনকে খুশি করে মাছরাঙার পাখাও লাল, নীল, হলুদের রঙে বিচিত্র সুন্দর। কবিতায় মন খুশি করা সোনা রোদকে মাছরাঙা পাখির সঙ্গে তুলনা করেছেন। এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কী বোঝো এখানে? অপেরার প্রসঙ্গ এলো কেন? তো লিখবে গান বাজনার মাধ্যমে যে যাত্রাপালা অনুষ্ঠিত হয় তাকে অপেরা বলা হয়। অপেরায় অতি নাটকীয়ভাবে পরিবেশিত কাহিনীর মধ্যে বাস্তবের চেয়ে কল্পনার বেশি আধিক্য থাকে। 19 শতকের শেষের দিকে এই নতুন ধারার যাত্রাপালা সৃষ্টি হয়েছে। প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস ক্লাসে এমু পাখির সম্পর্কে পড়েছিলেন। সে সময়ে ক্লাসের ছাত্র শঙ্কর অন্যমনস্ক হয়ে পড়ে এবং সে তার কল্পনার রাজ্যে বিচরণ করতে থাকে। বিষয়টি লক্ষ্য করে মাস্টারমশাই তার কাছে ক্লাসে কোনো বিষয় পড়ানো হচ্ছে তা জানতে চান। কল্পনাপ্রবণ শঙ্কর ক্লাসে শুধুমাত্র এমু পাখির নামটা শুনে ফেলেছিল। সে তার কল্পনার জাল বিস্তার করে এমু পাখির এমন বিবরণ দিতে থাকলো যার সঙ্গে বাস্তবের পাখিটার কোনো সম্পর্ক ছিল না। মাস্টারমশাই প্রচণ্ড রেগে গিয়ে তখন উক্ত মন্তব্যটি করেন। প্যারা চেঞ্জ করলে মাস্টারমশাইয়ের মনে হয়েছিল অপেরায় যেমন করে বানিয়ে বানিয়ে অতি নাটকীয় ভঙ্গিমায় সংলাপ বলে যাওয়া হয়, শঙ্কর ঠিক তেমন বা সেই রকমভাবে কথা বলছে। তাই তিনি তার পরিচিত পঞ্চানন অপেরার কথা উল্লেখ করেছেন। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির মধ্যে দুটি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সুকুমার রায়ের হযবরল কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? লিখবে সুকুমার রায়ের হযবরল সন্দেশ পত্রিকায় 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। প্রশ্ন, হযবরলতে গল্পকথক কোন ঋতুতে কোথায় কিভাবে ছিলেন? লিখবে হযবরল গল্পতে গল্পকথক গ্রীষ্ম ঋতুর প্রচণ্ড গরমে গাছের ছায়ায় চুপচাপ শুয়েছিল। তিব্বতে যাওয়ার রাস্তাটাকে বদলে দিতে পারে? লিখবে বেড়ালের মধ্যে তিব্বতে যাওয়ার রাস্তাটা একমাত্র গেথোদাদায় বদলাতে পারে। বেড়ালটির চেহারা কেমন ছিল? লিখবে বেড়ালটি ছিল মোটাসোটা ও টকটকে লাল রঙের। 5 দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো যে কোনো দুটি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সন্ধি শব্দের অর্থ মিলন, বিচ্ছেদ, সংযোগ, কোনোটি নির্ণয় করতে হবে। মিলন। প্রশ্ন, সরস্বতী শব্দের সন্ধি বিচ্ছেদ স্বরযুক্ত সতী, স্বরযুক্ত দন্তস্ব তয় দীর্ঘি, দন্তস্ব যুক্ত ব তয়সী, দন্তস্ব র বিসর্গযুক্ত ব তয় দীর্ঘি। উত্তর হবে দন্তস্ব র যুক্ত ব তয় দীর্ঘি, সরস্বতী। বলছে অন্ন শব্দের প্রচলিত অর্থ হলো ভাত, খাবার, যে কোনো খাদ্যবস্তু, প্রয়োজনীয় খাদ্য। দেবে ভাত। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথমে সন্ধি বিচ্ছেদ করো। বিচারালয়, বিদ্যালয়, উজ্জ্বল। বিচারযুক্ত আলয়, বিচারালয়। বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। উজ্যুক্ত জল, উজ্জ্বল। ধ্বনি কয় প্রকার ও কী কী আলোচনা করো? ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি, যে সকল ধ্বনি অপর কোনো ধ্বনির সাহায্য ছাড়াই অবাধে উচ্চারিত হয় সেগুলিকে স্বরধ্বনি বলা হয়, যেমন অ, আ, এ, ও, ঔ ইত্যাদি। বাংলায় স্বরধ্বনি সংখ্যা 7টি। ব্যঞ্জনধ্বনি, যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া আলাদা করে উচ্চারিত হতে পারে না সেগুলিকে বলে ব্যঞ্জনধ্বনি। বাংলাতে মোট 30টি ব্যঞ্জনধ্বনি রয়েছে। পরে হচ্ছে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ কাকে বলে? উত্তর লিখবে যখন দুটি সংখ্যা শব্দ পাশাপাশি বসিয়েও কোনো কিছু গণনাকে নিশ্চিত না করে অনুমান বা আন্দাজ করা হয় তখনই তাকে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ বলে। যেমন হাজার হাজার লোক, 8-10 জন ছাত্র, 7-5 না ভেবে 2-3 বার, 5-6টা, 10-20 টাকা ইত্যাদি। মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল শব্দ আর বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না বা বিশ্লেষণ করলে তার কোনো অর্থ হয় না সেই সকল শব্দকে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ বলা হয়। যেমন নাক, কান, দাদা, বাবা, মাছ, তেল ইত্যাদি বহু শব্দের উল্লেখ করা যায়, শব্দগুলিকে বিশ্লেষণ করা যায় না। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা
কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুল